আমি যে তোমাদের বাংলা বাংলা করে বোঝাচ্ছি, এটা নিবস এলাও করে না। ও আচ্ছা আচ্ছা। তুমি তখন বুঝবে যে ইংরাজিতে তো দক্ষতা নেই স্টুডেন্টের, ঠিক আছে? যেহেতু বাংলায় নিবসের হ্যাঁ ক্লাস নেই, ঠিক আছে, আমি তোমাদের ভিডিও তো দিয়ে দিচ্ছি, ভিডিও লেকচার সিরিজ তো দিচ্ছি। কারণ আমি যেহেতু আচ্ছা। নিবসের অফিসিয়াল ট্রেনার, বুঝতে পারছো তো, আমি তোমাদের করাতে পারি না, মানে রেকর্ড বাংলায় বোঝাচ্ছি। তোমাদের আমি ইংলিশ থেকে ইংরেজি বাংলা দুটো বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে, কিন্তু টেকনিক্যালি নিবসের ক্লাস পুরো ইংরেজিতে হতে হবে। তো এই যে ইউটিউব চ্যানেলটাতে কি আরো সামনে কোনো ভিডিও আসবে? খুব আমি ভালো। আসবে ভাই, আমি পুরো লেকচার সিরিজ দিচ্ছি, আমি বললাম না 15 তারিখটার পরে আমি আবার ঝাঁপিয়ে পড়ছি এর উপরে। দাদা টু বি অনেস্ট, মানে আমি একবারে নতুন, সেফটি বিষয়ে আমার কোনো নলেজ নেই, আমি তারপর আজকে তোমাকে আপনার ওটাই ভিডিও বলছি গুলো ভাই। দেখলাম, আমার অনেক কিছু আম- বুঝছি। হ্যালো দাদা, শুনতে পাচ্ছি না। স্যারের ওখানে মেবি নেট ইন্টারাপ্টেড, ওয়েট করি আমরা। হ্যালো। দাদা আপনার মাইক্রোফোন মনে হয় মিউট করা। কিছু শুনতে পাচ্ছি না। সেম অবস্থা, আমি শুনতে পাচ্ছি না। ও শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে না? জি না, এতক্ষণ কিছু শুনতে পাইনি। এতক্ষণ শোনা মাত্র যায়নি, এই মাত্র শুনলাম। আচ্ছা, এবার শুনতে পাচ্ছো? জি দাদা। ইয়েস ইয়েস। আচ্ছা, সেফটি মানে হলো এমন একটা জিনিস ফ্রি ফ্রম এনি অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্ট, অর ইট মিনস দ্যাট ফ্রি ফ্রম এনি ইনজুরি, মানে তোমার কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট থেকে মুক্ত থাকা এবং কোনো দুর্ঘটনা থেকে মুক্ত থাকাটাকেই আমি বলছি কি সেফটি। ঠিক আছে? আমরা প্রথম থেকে কিছু শুনি নাই দাদা। হ্যাঁ, তেলটা প্রথম থেকে কিছু শুনি নাই। হ্যাঁ, তাই যখন শেষ, প্রথম থেকে কিছু শোনা যায়নি। প্রথম থেকেই শুরু করেছি আমি প্রথম থেকেই শুরু করেছি। মানে দুর্ঘটনা থেকে মুক্ত থাকা বা তোমার যেটা কোনো ইনজুরি হচ্ছে সেটা থেকে যেটা মুক্ত থাকা, সেটাই হলো তোমার সেফটি। মানে তুই বলতে পারো প্রোটেকশন ফ্রম এনি ফিজিক্যাল ইনজুরি। শুনতে পাচ্ছ তো এবারে? ওকে। জি। ওকে, safety, there is a two thing. Okay, one is the normal safety, one is the occupational safety. Normal safety is anything free from any accident and injury, that is called the normal, মানে আই মিন টু সেফটি। সেফটি তোমার ঘরেও আছে নিশ্চয়ই, তুমি খেলতে যাচ্ছ সেখানেও সেফটি আছে। আর অকুপেশনাল সেফটি কি? What is occupation? Occupation means when you are going somewhere and in return you are getting some wages for your work.
ওকে, তুমি কোথাও যাচ্ছ এবং তারপরে ইউ আর রিটার্ন সাম ওয়েজেস অর নট গেটিং এনি ওয়েজেস। অনেকে কি করে ফ্রিতে কাজ করে। তো তুমি কোথাও যাচ্ছ, তার রিটার্নে তুমি কোনো টাকা পাচ্ছ বা তুমি কিছু পাচ্ছ না। ইট ইজ কল্ড আ অকুপেশন। ওকে, so whenever your safety is violated is that whenever you are going somewhere in occupation and you are free from any accident and incident in your occupation, that is called the occupational safety। মানে তুমি কোথাও যাচ্ছ এবং তোমার সেই যেখানে তুমি কাজ করছো সেখানে যখন তুমি কোনো দুর্ঘটনা থেকে বা ইনজুরি থেকে তুমি মুক্ত থাকছো, সেটাই বলছে তোমার অকুপেশনাল সেফটি। সেফটি মানে কি, মানে তোমার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট থেকে মুক্ত থাকা, বা তোমার যেটা অকুপেশন হচ্ছে যে ইনজুরি সেখান থেকে মুক্ত থাকা। ওকে, তো মানে সেফটি মানে কি, মানে হোয়েন ইভার ইউর সেফটি ইজ ভায়োলেটেড মানে কি, মানে তোমার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হচ্ছে তার মানে কি তোমার সেফটি তখন ভায়োলেশন হচ্ছে। ঠিক আছে, এটা হলো সেফটি। তো হোয়াট ইজ হেলথ? হেলথ কথাটার মানে হলো, হেলথ কথাটার মানে হলো হেলথ কথাটার মানে হলো তোমার স্বাস্থ্য। স্বাস্থ্য মানে কি, সুস্বাস্থ্যের অধিকারী আমরা অনেককে বলি। হেলথ ইজ এ থিং when of absence of disease and disease or illness, mentally, physically and mentally. It means that whenever there is a absence of disease and illness, physical and mentally, that is called a health। মানে তোমার যখন তুমি যখন কোনো শারীরিক কোনো অসুস্থতা থেকে তুমি মুক্ত থাকবে, সেটাই হলো তুমি তোমার স্বাস্থ্য যেটাকে বলি। তার মানে কি, হেলথ ইজ ভায়োলেটেড মিনস you are facing any disease or illness। Same thing, occupational health মানে কি, when your health is, occupational health means when your absence of disease and illness or protection of the bodies and mind of people from illness resulting from material procedure in the workplace। এই যে তোমাদের এখানে দিয়েছে, এইটা যে তোমাদের দিয়েছে, that is the occupational health। যেহেতু এটা সেফটিটা আমরা অকুপেশনাল হিসাবে করছি, দ্যাট ইজ কল্ড অকুপেশনাল হেলথ। ওকে, খুব মাথায় রাখো, মেন্টাল এবং ফিজিক্যাল, আমাদের আমাদের যেটা হলো কান্ট্রি, মানে এশিয়ান কান্ট্রি গুলো, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এসব যে কান্ট্রি গুলো আমাদের আছে, আমাদের প্রবলেমটা কি, আমরা শুধু স্বাস্থ্য বলতে যেটা বুঝি, আবার কি মেসেজ, আমাকে সাউন্ড শোনা যাচ্ছে না? যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে। জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলছে কম আসছে, কম আসছে। না, ইটস কোয়াইট ওকে। ওকে, স্পষ্ট স্পষ্ট এখন বোঝা যায়। তো যখন তুমি অকুপেশন করছো, যখন তোমার ওখানে সেফটি ভায়োলেট হচ্ছে, দ্যাট হেলথ ভায়োলেট হচ্ছে, দ্যাট ইজ দ্য ইউর অকুপেশনাল হেলথ ইজ ভায়োলেটিং। মানে you are going somewhere and you are exposed to a asbestos or exposed to a hazardous fume, that's why you are facing any disease। মানে তোমার কোনো অসুস্থতা হয়েছে যেভাবে hazardous কোনো সাবস্টেন্স বা ফিউমের জন্য, that's why your disease, তখন এটা কি অকুপেশন, অ্যাবসেন্স অফ ডিজিজ, এটা কি অকুপেশনাল তোমার হেলথটা তোমার ভায়োলেট হচ্ছে। ক্লিয়ার? এবারে যদি আমি বলি তোমাকে যে ফিজিক্যাল এবং মেন্টালি দুটো কথা কেন বলছে, ফিজিক্যাল এবং মেন্টাল, তার দুটো কথাটা বলছে, তার কারণ হলো যে তোমার যখন হেলথটা ভায়োলেশন হচ্ছে, আমরা শুধু কি ভাবি, আমাদের কান্ট্রি হলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এসব কান্ট্রিতে আমরা ভাবি যে আমরা শুধু শারীরিকভাবেই আমাদের হচ্ছে, কিন্তু মানসিকভাবে আমরা কখনো ভাবি না। কেন? আমাদের কথা হলো মানসিকভাবে কিছু হলে তাকে আমরা পাগল বলি। বাংলাদেশ আমরা বলি, ইন্ডিয়া থাকলে বলে তুই রাঁচিতে যা, রাঁচিতে খুব বড় পাগলা গারদ আছে। বাংলাদেশে যারা আছে তারা বলে পাবনায় যা, ঠিক আছে। পাকিস্তানে অনেক আছে, করাচি, অনেক বড় বড় এখানে পাগলা গারদ আছে এর থেকে। ঠিক আছে, তো আমরা এরকম বলি, আমরা বলতে থাকি যে এরকম এখানে যা ওখানে যা, কিন্তু আমরা খুব ভুল এটা। আমরা কিন্তু মেন্টাল হেলথের প্রতি আমরা ডাকি না, কিন্তু আমাদের ভাবা উচিত যে আওয়ার বডি ইজ টোটালি কন্ট্রোলড বাই আওয়ার মাইন্ড। আমাদের কিন্তু মস্তিষ্কটাই, আমাদের বডিটাই কিন্তু, মনটাই আমাদের বডিটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, আওয়ার বডি ইজ টোটালি কন্ট্রোলড বাই আওয়ার মাইন্ড আর আওয়ার ব্রেন। তো আমাদের মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার ফিজিক্যাল হেলথ। বিকজ তোমার যদি মেন্টাল হেলথ ভালো থাকে, দেয়ার আর গুড হরমোনস দ্যাট আর সিক্রিয়েটিং ফ্রম আওয়ার বডিজ, মানে বডি থেকে ভালো হরমোন বেরোয়। সেই হরমোনগুলো কি করে, আমার শরীরটাকে ভালো করে। অ্যান্ড ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর ফিলিং স্ট্রেস, ব্যাড হরমোনস আর সিক্রিয়েটিং ফ্রম আওয়ার বডি, যেটা আমাদের শরীরটাকে কি করে, আরো দুর্বল করে দেয় বা অসুস্থ করে দেয়। ঠিক আছে, তো এই যে আমার কে ভাই, কে ভাই,
তো বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু শরীরটাকে পুরো কন্ট্রোল করে আমার ব্রেন, আমার কখনো কোথায় হরমোন যাবে, আমার কি অ্যাকশন হবে, টোটালি কন্ট্রোল বাই আওয়ার ব্রেন। ঠিক আছে? তো আমাদের যদি মানসিক ভাবে আমাদের হয়, ঠিক আছে, আমাদের ভালো লাগছে, আমাদের দুঃখ লাগছে, এগুলো সব আমাদের হরমোনাল কন্ট্রোল। ঠিক আছে? সব আমাদের বডির যে হরমোনাল, ইট ইজ এ, তুমি বলতে পারো হরমোন জিনিসটা কি একটা আমাদের একটা আমাদের যেটা আমাদেরকে কন্ট্রোল করছে, যার মাধ্যমে ব্রেনটা আমাদের কন্ট্রোল করছে। তো আমাদের স্ট্রেস হলে মেন্টালি সেই হরমোন গুলো কিন্তু হয়ে যায়। ঠিক আছে? তো যে হাই নয়েজ যখন হয় আমাদের কিন্তু অ্যাড্রিনালিন হরমোন বেশি খরচ হয়, তখন হাই নয়েজ প্রচন্ড হয় বা খুব উত্তেজিত হয়ে যাই, আমরা রেগে যাই, আমরা অ্যাড্রিনালিন হরমোন বেশি কিন্তু আমাদের খরচ হয়। ঠিক আছে? এরকম ধরনের আছে। তো দ্যাট ইজ এ থিং। তো এবার যদি বলি কি হোয়াট ইজ দ্য ওয়েলফেয়ার? Welfare means you are getting the basic amenities, the basic facilities you are getting at your workplace. So what is the basic facilities you are getting in your workplace? It's a washroom, it's a canteen, it's a changing room, it's a rest room, it's a drinking water, clean drinking water. Okay, it's your sitting arrangement, it's your prayer room, whatever. That is all that comes on the welfare. তুমি যখন ওয়েলফেয়ার বলতে আমাদের কি বলছি, আমাদের যেমন আমাদের যে টয়লেট আছে, আমাদের চেঞ্জিং রুম আছে, ঠিক আছে, এগুলো, তো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ক্যান্টিন, এগুলো সব আমাদের ওয়েলফেয়ার। এবং আমাদের ফার্স্ট এড অ্যারেঞ্জমেন্টটাও আমরা ওয়েলফেয়ারের মধ্যে ফেলি, তোমার ফার্স্ট এড অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? দিস আর অল কামস আন্ডার দ্য ওয়েলফেয়ার। তো ফার্স্ট এড অ্যারেঞ্জমেন্ট, দিস আর অল কামস আন্ডার দ্য ইয়োর ওয়েলফেয়ার। These are all comes under your welfare. So welfare means that these are all comes under your welfare. তো তোমাকে কি হেলথ সেফটি ওয়েলফেয়ার দিতে হবে? এবার আমি বলি যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট? এখানে দেয়নি, আমি আমার বইতে কিন্তু এগুলো সব দিয়েছি, কেন দেয়নি আমি জানি না, এখানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছুই দেয়নি কেন, আমার বইতে আমি দিয়েছি এগুলো। তো হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট দেয়নি এখানে, এই পার্টটা দেখে আমার বই থেকে পড়ানো গেছে। নেই এখানে কিছু। ঠিক আছে, আমি মনে এসেই বলছি, যদি এখানে নেই তোমার কাছে অ্যাক্সিডেন্ট। সো অ্যাক্সিডেন্ট যেটা বলছি, যে অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে, accident means any unprecedented and unfortunate event that may cause injury, property damage or even death. মানে এটা একটা অনভিপ্রেত ঘটনা যেটা আমাকে কতটাকে আনপ্রেসিডেন্ট কি unprecedented, স্পেলিং প্লিজ। un দেখো, লিখে নাও। মানে অ্যাক্সিডেন্টের যেটা আমার তোমার যেটা অ্যাক্সিডেন্টের যেটা তোমার কি বলে ডেফিনেশন, সেটা হলো যেটা আনপ্রেসিডেন্টেড যে কথাটা তোমরা হয়তো প্রথম মনে হয় তোমাদের আনপ্রেসিডেন্টেড কথাটা মনে হয় তোমরা প্রথম শুনছো। ঠিক আছে? ইয়েস ইয়েস। লিখে দাও ইউএন আন পিআরই সিডিএন টিডি, ইউএন আন পিআরই সিডিএন টিডি। ঠিক আছে? ওকে, এটা মানে কি যেটা আগে কখনো হয়নি। ঠিক আছে? বা যেটা আমরা আগে কখনো ঘটেনি, বা এটা একটা কোনো আনহ্যাপি কাজ, এটা আনহ্যাপি মানে দুঃখজনক। ব্যাপারটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যালো হ্যাঁ বলো। দাদা, অ্যাক্সিডেন্টটা কি আমরা এইভাবে বললে কি হবে না, কি যে এনি আনপ্লান্টেড ইভেন্ট দ্যাট রেজাল্ট ইন ইনজুরি অর অফ পিপল? আনপ্রেসিডেন্টেড ইজ দ্য সেম ওয়ার্ড, একই কথা। আনপ্ল্যান্ড মানে আনপ্রেসিডেন্টেড, দুটো কাজ একসাথে হয়, একটা হলো নোন, নেভার নোন বিফোর, আর একটা আনহ্যাপি, মানে দুটোই মানে একসাথে এটা যোগ দেয় এই ওয়ার্ডটায়, এই জন্য এটা আমি মানে জোরটা বেশি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এছাড়া কিছু নেই। আনপ্রেসিডেন্টেড ইভেন্ট, ওকে, দ্যাট মে কজ প্রপার্টি ড্যামেজ, ইনজুরি, পার্সোনাল ইনজুরি অর ডেথ। ক্লিয়ার? এটা হলো অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এবার কেউ বলো তো হোয়াট ইজ নিয়ার মিস? Near miss is any incident that could have result in a accident.
This is called a near miss. বুঝলাম না দাদা hello, ওটা আওয়াজ আসছে বলো near miss is the বুঝলাম না ভাই দাদা হ্যাঁ বলো near miss is the any incident that could have result in a accident. that has potential to cause any injury or property damage Yes. মানে যার ক্ষমতা আছে কোনো প্রপার্টি ড্যামেজ এবং কোনো ইনজুরি করা ঘটানোর ঠিক আছে বাট ইট 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 ইজ নট হ্যাপেন ইন দ্য ইন প্রেজেন্ট মানে ইন রিয়েলিটিতে সেটা হচ্ছে না ক্লিয়ার মানে দ্যাট ইজ এ পোটেনশিয়াল এই কথাটা বলতে দ্যাট ইজ এ পোটেনশিয়াল টু কজ এনি ইনজুরি অর প্রপার্টি ড্যামেজ এটা তোমাকে বলতে হবে বুঝতে পারছো মানে তার পোটেনশিয়াল একটা ক্ষমতা আছে ক্লিয়ার তার মানে potential to happen any injury or accident. পোটেনশিয়াল না যার পোটেনশিয়াল আছে করার বাট it is not happened but does not result in injury okay that has potential to cause injury or property damage but does not result in injury and property damage তার মানে যেটা পোটেনশিয়াল আছে কিন্তু সেটা করলো না ক্লিয়ার Yes, yes, clear. এটাও নিয়ার মিস মানে তার ক্ষমতা আছে যেটা করলো না এটা নিয়ার মিস এর উদাহরণ দাও দেখি নিয়ার মিসের দাদা near miss এর উদাহরণ বাংলায় দেব বলো বাংলায় বলো মিসিং গার্ডরেল this is one kind of near miss means আমি হেঁটে যাচ্ছি বাট আমার সামনে দিয়ে এমন একটা বস্তু পড়লো অল্পর জন্য আমার শরীরে লাগলো কিন্তু লাগে নাই আমার কোনো ক্ষতি হয় নাই this is called a near miss. ওকে গুড ভেরি গুড তো ওরি এটা বললো কি বললো এটা নিয়ার মিসের আমাকে কি দিল আমাকে এটা নিয়ার মিসেরও উদাহরণ দিল। এক্সাম্পল দিল এটা উদাহরণ বলি বাংলায় বলছো না মজা করছি। রাইট রাইট যাই হোক আচ্ছা near miss ঘটতে গিয়ে ঘটে নাই ঘটতে গিয়ে ঘটেনি ঠিক আছে এরপরে এটা হলো আমার মোরাল রিজন ঠিক আছে মানে জিনিসটা তো মোরাল রিজন যখন আমি বলবো প্রথম কোশ্চেন আছে ওয়াই উই শুড ফলো দ্য সেফটি এখান থেকে কোশ্চেন একটা করে আসে ঠিক আছে আজ আমি মোরাল রিজনটা নিয়ে শুরু করবো আজকে এখানেই শেষ রাখবো মোরাল রিজন নিয়ে এবার শেষ রাখবো তো ওয়াই উই শুড ফলো সেফটি কেন আমি শেষ রাখছি কারণ পরে এই ক্লাসটা এই যে তোমাদের ক্লাসটা এখন করাচ্ছি না এই ক্লাসটা আমাকে কমসে কম আরো একবার দুবার নিতে হবে প্রতি বছরই যেটা হয় এই ক্লাসটা আবার আমাকে দুবার নিতে হবে চিন্তা করো না তো হোয়াট ইজ দ্য মোরাল রিজন ফর ম্যানেজিং সেফটি তো হোয়াট ইজ দ্য মোরাল রিজন মোরাল মানে কি নৈতিক ঠিক আছে প্রথম কথা তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য অ্যাক্সিডেন্ট ডেটা এখানে কি বলছে 374 মিলিয়ন নন ফ্যাটাল ওয়ার্ক রিলেটেড ইনজুরিজ এভরি ইয়ার 1 মিলিয়ন মানে কত 10 লাখ 10 লাখ 10 lakhs 3.74 million it means that almost 14 লাখ 2.78 million people dies every year মানে কি প্রায় 2.378 বলছে আমরা 30 লাখের কাছাকাছি 30 লাখের কাছাকাছি ঠিক আছে এটা আরো বেশি এটা তো ডেটা গুলো তো জাল ডেটা মানে জাল ডেটা মানে সব ডেটা তো ঠিকমতো হয় না কোনো দেশই সত্যি কথা বলে না কোনো দেশ সত্যি কথা বলবে আমার এতগুলো লোক মরেছে বলবে না 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 কখনোই না তোমার সাইটে কোনো তুমি বলবে হ্যাঁ দেশের লোকরা খুব খারাপ তারা বলে না এটা নেচার তোমার সাইটে কোনো একটা বড়সড় দুর্ঘটনা হলে তুমি কি চাইবে সেটা বাইরে ছড়িয়ে পড়ুক না সেটা চেপে যেতে চাইবে তুমি শুধু বাইরে না আমাদের ক্লান যাতে না জানে সেই ব্যবস্থা করে লাই দাদা এটা হলো হিউম্যান নেচার এটা হলো হিউম্যান নেচার আমরা হয়তো দোষ দিই আমাদের দেশের লোকদের কিন্তু আমাদের প্রথমে নেচারটা নিজের নেচারটা আমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা আর এটা হলো ভাবলাম তো গ্লোবালি 340 মিলিয়ন অকুপেশনাল অ্যাক্সিডেন্ট এন্ড 160 মিলিয়ন ভিকটিম ডিউ টু ওয়ার্ক রিলেটেড ইলহেলথ এভরি ইয়ার এই যে ডেটাগুলো তোমার দিচ্ছে না এই ডেটাগুলো কিন্তু পরিষ্কার প্রচুর এর থেকে বেশি এর থেকে অনেক বেশি ঠিক আছে আমার তাদের কিছু রিপোর্টই হয় না বড় বড় কোম্পানি ছাড়া ছোটখাটো কোম্পানি থেকে চলে রিপোর্ট হয় না সেগুলো কে রিপোর্টটা করবে কেউ রিপোর্ট করে না সেখানে দাদা গো এই দেশে কেউই ফলো করে না শুধু নামটাও আসছে 8-10টা কোম্পানি বাদ
এখানে কেউ ফলো করে না, এটা একটা প্রবলেম। তো বোঝা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা প্রচুর বেশি, ঠিক আছে। এস্টিমেটেড 3.94 গ্লোবাল জিডিপি অ্যানুয়ালি, মানে আমাদের লস হচ্ছে। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে তোমার দেশ যে আয় করছে নিজেরা ম্যানুফ্যাকচারিং করে বা নিজের দেশের থেকে যেসব জিনিসপত্র বানাচ্ছে সেটা হলো জিডিপি, ঠিক আছে, সেটা হলো জিডিপি। বাংলাদেশের জিডিপি খুব বেড়ে গেল হঠাৎ করে, কেন বলো তো? মাঝে দুটো কারণ, কোভিডের সময় ইন্ডিয়াকে এক এক সেকেন্ডে ছাপিয়ে গেল, কারণটাই বলো তো? যত 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 বিদেশে টাকা ছিল সবাই দেশে সেগুলো পাঠিয়েছে ম্যাক্সিমাম কোভিডের সময়, অনেকেই দেশে ফিরে এসেছে বিদেশ থেকে, এটা একটা কারণ। আর এছাড়াও আরেকটা কারণ হলো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং। বাংলাদেশ এখন সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং, কিন্তু তোমরা কি জানো এটা? সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং এখন কান্ট্রি, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি এখন, মানে। সবই ঠিক আছে, তারপরে শুভঙ্করের কোনো ফাঁকি আছে এখানে? হ্যালো হ্যালো, কে কি বলছে আমি বলছি না। তো মোরাল রিজন মানে কি, আমি প্রথমেই বলি, মোরাল রিজনটাই প্রথমে ইংরেজিতে বলি তারপরে বাংলা করছি। It is the employer responsibility to ensure that health and safety of the employees, visitors, suppliers, and whoever visiting his or her premises should be ensured, because people are coming to work. People are coming to work not for any accident. If any accident happens, then it will not only affect the people but also his family, friends, co-worker. And if any person experience or sees any accident, it will also affect the person mentally. So it is, and so the moral of the worker will be highly decreased. Moral of the worker will be highly decreased. So it is the responsibility of the organization to ensure that health and safety of the employees, visitors, or suppliers, or whoever visiting his or her premises should not be violated or will be ensured. এবার বাংলায় কেউ বলো আমি যেটা কি বললাম, বলো, কে বলবে মানেটা কি, বলো কেউ। প্রত্যেকটা কোনো প্রতিষ্ঠানের উচিত তাদের স্বাস্থ্যগত সেফটি নিরাপত্তা দেওয়া, তো ভিজিটর হোক, ওয়ার্কার হোক, যে কেউ হোক, যে তার প্রতিষ্ঠানে যারাই আছে সবার নিরাপত্তা দিতে হবে, স্বাস্থ্যগত এবং কি তার প্রতিষ্ঠানের সব। আর যেটা এখানে বলছে সেটা হলো যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার ফ্যামিলির ওপরে তো চাপ পড়ে, অনেকে আছে না তা একাই ইনকাম করে, বা তার ফ্যামিলির ওপর চাপ পড়বে না, মানসিক এবং ফিজিক্যাল চাপ পড়বে। মানে অনেককেই কি করতে হয় যে অনেক অনেক বাবার কিছু হয়েছে, মানে ফিজিক্যাল কেন বলছি, অনেক বাচ্চা ছেলেকে কাজে নামতে হয়, তাই তো হতে হয়, তো পড়াশোনা ছেড়ে দিতে হয়। তার বন্ধুর ওপরে চাপ পড়ে যে আমার বন্ধু, আমার এই হয়েছে, তার কলিগ সে দেখছে আমার কলিগের হয়েছে কালকে আমারও হতে পারে। আর কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখে কই সামনে, তার মানসিকভাবে সে ভেঙে পড়ে, কেন কালকে আমারও কিন্তু এই জিনিসটা হতে পারে। ক্লিয়ার? সেই জন্য it is the moral responsibility of employer to ensure the health and safety of the worker, visitor, supplier or anyone whoever visiting his or her premises. মানে আমাদের নৈতিক দায়িত্ব। একটা উদাহরণ দিচ্ছি, তুমি ধরো একটা কারখানা খুলেছো, তুমি আর তোমার ছেলে সেই কারখানাটা চালাচ্ছে, ঠিক আছে, ছোট একটা স্মল ইন্ডাস্ট্রি। তুমি কি চাইবে তোমার আর তোমার ছেলের অ্যাক্সিডেন্ট ঘটুক? হ্যাঁ না? অবশ্যই। যখন তুমি চাইবে না, তুমি কি কখনো চাইবে যে বাইরে থেকে যারা আসছে তাদের তোমার কারখানায় কাজ করতে, তাদের কি বাড়ির লোক চাইবে যে তোমার কারখানায় কাজ করে তাদের কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটুক, বা তোমার যে কনস্ট্রাকশন সাইট? না, সেটা তো কখনোই না। সেদিন একটা খুব দুঃখ লাগলো, ছেলেটার নাম কি রহমান না কি ছিল, ইন্ডিয়ান ইন্ডিয়ান রহমান কি রহমান ছিল। তো তার বাবা, মানে এক বাবার এক ছেলে, সে গেছে সাইটে কাজ করতে, মানে বিল্ডিং বিভিন্ন কনস্ট্রাকশন কাজ হয় না, বুঝতে পারছো, নতুন ছেলে। এবার কন্ট্রাক্টরের কাজ বুঝতেই পারছো আমাদের দেশ ইন্ডিয়া বা বাংলাদেশে কি অবস্থা, ছোটখাটো কোম্পানিগুলো কি সেফটি ফলো করে তুমিও জানো আমিও জানো। ছেলেটা ওপর থেকে পড়ে মারা গেছে। তো এবারে যখন ইনকোয়ারি হচ্ছে, আমি আমি পাঠিয়েছিলাম এটা, মানে কাগজের ক্লিপিংসটা আমি, তো ইন্ডিয়া বাংলাদেশ যেখানেই হয় আমাদের, বিশেষ করে যেগুলো বাংলা খবর ছাপা হয় আমি পাঠিয়ে দিই এতে।
নেচারটা জানার জন্য। তো বলছে যে না আমি সেফটি বেল্ট পরেছিল, হেলমেটও পরেছিল, তাও পড়ে গেছে। কন্ট্রাক্টর বলছে এটা সম্ভব? সম্ভব না, হয়তো তারা এটা তো দেয়নি। ওই সেফটি বেল্ট পরে থাকলে ঝুলে থাকবে, পড়ে যাবে। এটাই বলছি, বা হেলমেটও পরেছিল ও কি মানে। আর কি বললো বলো তো, আমরা যখন লাঞ্চ করতে গেছিলাম ও তখন কাজ করছিল। ব্যাপারটা বলছি, আমি মানে ইনকোয়ারিটা পড়েছিলাম। তো এখানেই তো শেষ। তুমি ক্লাস করতে গেছো, তুমি ইনচার্জ, তাহলে কাজ চলবে কেন? এটাই হলো ব্যাপার, এটাই হলো ব্যাপার। কি হবে, একটা বাবার সন্তান গেল, রহমান যে ছেলেটা ছিল রহমানের বাবার সংসার গেল, তাই তো। কার কি হলো, কার কিচ্ছু হলো না। দুঃখজনক ঘটনা খুব একটা। মানে বুঝতে পারছো, তোমার ফ্যামিলি কি চাইবে তার মানে তুমি যেখানে যাও সেখানে মোরালি চাইবে, সেটা নৈতিকভাবে চাইবে তুমি যেখানে যাও তোমার এখানে অ্যাক্সিডেন্ট হোক? নিশ্চয়ই চাইবে না। তাই তুমি যখন এমপ্লয়ার হলে তোমার কি দায়িত্ব? তোমার কি দায়িত্ব না যে তোমার যারা কাজ করছে তাদের সেফটিটা সুরক্ষিত থাক? হ্যাঁ না না? অবশ্যই তাই, এটা টপ প্রায়োরিটি হওয়া উচিত। এটাই টপ প্রায়োরিটি, কিন্তু হয় না। প্রবলেমটা কি জানো, পয়সার খেলা, পয়সার খেলা সব জায়গায় হলো, পয়সার খেলা, পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেয়। আর কোনো ওয়ার্ক, যে কোনো সবচেয়ে বড় পিও প্রবলেম, বা ওয়ার্ক অর্ডার তৈরি করতে গেলে এখানে কোনো সেফটির জন্য কোনো পার্সেন্টেজই ধরে না। আর সেকেন্ড কথা হলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এইসব যখন আমাদের কান্ট্রি, আমাদের কি জনসংখ্যা তো অনেক বেশি, মানে ফরেন মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর থেকে জনসংখ্যা অনেক বেশি। ঠিক আছে, ইন্ডিয়া 150 কোটি, বাংলাদেশে 16 কোটি, পাকিস্তানও ওরকম ধরো 30 কোটি। ঠিক আছে, বুঝতে পারছো মানে আমাদের মিলিয়েই দুজনে মানে আমাদের আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে কত কত 200 কোটি, এই তো প্রায় 200 কোটি আমরা। তো আমরা যে 200 কোটি লোক আছি এখানে, আমাদের 200 কোটি লোক, তো আমরা কি ভাবি যে কারোর যদি অ্যাক্সিডেন্ট হয় আরে লোক তো খুব সহজেই পাওয়া যাবে, আরো লোক আছে, তাই তো। মানে মানে মানুষের জানের জানের এটা অনেক কম। তো ফরেনে কিন্তু অত লোক নেই, অস্ট্রেলিয়া একটা বাড়ি দেখবে 1 কিলোমিটার দূরে আর একটা বাড়ি, এরকমই ওদের ফাঁকা ফাঁকা, জানো তো, ভীষণ ফাঁকা অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি। জানি না তোমরা যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকো গেছো যারা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা থাকে, অনেক অত জনসংখ্যা নেই ওদের। তো ওদের একটা লোক যদি মরে না, তাদের কিন্তু 3-4টে লোক যদি একটা অ্যাক্সিডেন্টে কোম্পানি বন্ধ করে দেবে এখানে। এখানে যদি আমরা 150টা লোক, যে 50টা কি একটা ফলের রসের কারখানায় হলো না একটা, কি বাংলাদেশে নতুন ইনসিডেন্ট, ফলের রসের কারখানা আগুন লাগলো না একটা নতুন। হ্যাঁ, সেজান জুস নারায়ণগঞ্জ। হ্যাঁ, কজন মারা গেছে মোটামুটি, মানে মারা তো গেছে অনেক, আমার মানে লুকাইছে তো। মানে চেপে চুপে কত, মানে সরকারি ডেটা কত, মানে চেপে চুপে 72 জন। 50 জন 70 মারা মনে গেছে। হয়। 70 জন। 70 জন, সেটা হলো সরকারি রিপোর্ট, তাই তো। আচ্ছা, 70 জন যে তোমার মারা গেছে, কি স্টেপ হয়েছে গভর্নমেন্ট থেকে? 200-র উপরে মারা গেছে দাদা, দেখাইছে যেটা 70 আমি জন। 70ই ধরছি, তোমার 212 দানো, কি স্টেপ নিয়েছে? কমিটি গঠন হয়েছে। তারপর শুধু কমিটিটা কদিন চলবে, একদিন কি হবে, ওটা চাপা পড়ে যাবে। 35,000 টাকা দিবে রানা শুধু, আর কি। রানা রা- রানা প্লাজারে কিছু হলো না, তাজরিনের খবর আমরা জানি। আর একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, ইন্ডিয়া একটা হয়েছে সেম ঘটনা, ইন্ডিয়াতে হয়েছে একটা। ওখানে কি কারখানা ছিল বলতো, গেঞ্জির কারখানা, বুঝেছো, একবারে পরপর দুটো ঘটনা আমি পাঠিয়েছিলাম ওই জন্য। গেঞ্জির কারখানা ছিল। তো ওখানে 5 জন শ্রমিক, ওরা কি করছিল, এই যে ম্যানুফ্যাকচারিং এখন বন্ধ তো, মানে এমনি কাজ বন্ধ করে রেখেছিল যেহেতু লকডাউনের জন্য। তো ওরা খুব চালাক, ওরা কি করলো, আমরা স্যানিটাইজার বানাবো, স্যানিটাইজার বানাচ্ছিল ওরা। স্যানিটাইজার বানানোর জন্য ওরা কি করলো, স্যানিটাইজার বানানোর জন্য ওরা পারমিশন নিয়েছে গভর্নমেন্ট তো দিয়ে দিয়েছে পারমিশন। বুঝতেই পারছো গভর্নমেন্টের পারমিশন পাওয়া এখানে খুব সহজ, আমাদের মতো দেশে এইসব কান্ট্রি, ইন্ডিয়া বাংলাদেশ দুটোতেই সহজ। হ্যাঁ বানাও তুমি, মানে তার সেফটি সিস্টেম কিছু দেখেনি, দিয়ে দিল পারমিশন। ভাবছি স্যানিটাইজার বানাচ্ছে কোভিড এর সময়, তো ভালোই কাজ করছে, গভর্নমেন্টও দিয়ে দিল। ঠিক আছে, 5টা শ্রমিক ছিল, ভয়াবহ আগুন লাগলো, দমকল ফেল করলো, মানে আমাদের যেটা ফায়ার ব্রিগেড ফেল করলো, ম্যানুয়াল রোবট নামালো, রোবট ফেল করলো, 3 দিন ধরে আগুন নেভাতে পারিনি। তারপরে অনেক কষ্টে নেভিয়ে টিভিয়ে ঢুকলো ওরা, ঢুকে দেখলো তোর মধ্যে 2 না 3 জন শ্রমিক, যে ওপরে যাওয়ার যে বন্ধ, ওপরে যে মানে যেটা এক্সিট আছে না, ছাদে যেটা এক্সিট, মানে ছাদ থাকে না, মানে কোম্পানির ছাদে যাওয়ার একটা এক্সিট থাকে না, সেই যে দরজাটা, সেই দরজার সামনে পড়ে আছে। কেন বলতো, ওরা বাঁচতে চেয়েছিল ছাদে বেরিয়ে, ছাদের ওইটা তালা মারা, তাদের দরজা বন্ধ রেখে। তালা মারা।
তালা মারা, মানে বুঝতে পারছো, শেষ আসাটাও শেষ। দাদা একটা কথা বলি, এই যে এখানে মরাল রিজনে আমরা পাইলাম, এটা তো পাইলাম প্রতিষ্ঠান থেকে। আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন ওই ক্লাসে আমাদেরকে শেখানো হতো বা ওয়ার্কারদের ওরিয়েন্টেশন বলা হতো, যদি দেখো তুমি আনসেফ সেই স্ক্যাফোল্ডিং এ উঠবা না, বা আনসেফ দেখলে তুমি কমপ্লেইন করবা, তুমি সেই কাজ করবা না। এই পরিস্থিতি তো আমাদের এইসব দেশে করা কঠিন, যদি বলে যে কাজ করবে না, ঠিক আছে তুমি চলে যাও। তোমার যে না, এটাই তো প্রবলেম, তোমার জায়গায় আরেকটা লোক এসে যাবে। আমি কি বললাম, আমাদের আমাদের বেঞ্চটা খুব স্ট্রং, মানে ব্যাক বেঞ্চটা, বেঞ্চে 10টা লোক দাঁড়িয়ে আছে, ও কাজ করবে, ওর পেছনে 10টা লোক আছে, ওর পেছনে বাট 10টা লোক আছে। বাট আই হোপ যেভাবে শুরু হয়েছে বেশির মতো, বা আমরা যারা করতেছি শিখতেছি, ইট উইল বি চেঞ্জ নেক্সট, ইট উইল টেক টাইম বাট ইট উইল নিশ্চয়ই চেঞ্জ, নিশ্চয়ই চেঞ্জ। আমি তো বলছি বাংলাদেশ আগের যে অবস্থা ছিল এখনকার যে অবস্থা আকাশ পাতাল তফাৎ। একটা, আপনি মনে একটা জানেন থার্মেক্স একটা কোম্পানি আছে বয়লার সাপ্লায়ার আমি আমাদের জানি এখানে। থার্ম্যাক্স, আমি চিনি থার্ম্যাক্স। এই যে থার্মেক্স এর একটা বয়লার আসছে আমার এখানে, সেটা ইন্সপেকশন গেল। ইন্সপেকশনে বাংলাদেশ গভর্নমেন্টের যারা আসলো, তারা এসে যে কয়েকটা পয়েন্ট ধরছে, তারা যে পাঠাইলো আমাদেরকে প্যাকিং করা মালটা পাঠাইলো এখানে, তারা প্রচুর প্রায় 9 থেকে 11টা সেফটি প্রিকশনই ওরা এখানে দেয় নাই, মিসিং করে গেছে, ধরা পড়ছে। ইমিডিয়েট, যেটা তোমাদের, যেটা আমাদের বয়লারের যে সেফটি থার্ম্যাক্স, ঠিক আছে, থার্ম্যাক্সের যে বয়লার যে সেফটি, ঠিক আছে, সেই বয়লার যেটা আছে, আমাদের বয়লার যেটা ল ছিল অনেক পুরনো, আমাদের বয়লার ল, ঠিক আছে, যেটা ব্রিটিশ আমল থেকে এটা তৈরি হয়েছে। তো এই ধরনের যে প্রোডাক্ট সেফটি যেগুলো দিচ্ছে না যে কোনো কান্ট্রি থেকে, সে ইন্ডিয়া হোক, যে কোনো কান্ট্রি থেকে আসুক না কেন, সব এটা কখনোই কখনোই এটা অ্যাকসেপ্ট করা উচিত না। এবং দেশের উচিত যে টাকা না খায়, যেটা এটা খুব ভালো কাজ করেছে, অনেকে কি করে না, টাকা খায় জানো কি, টাকা খেয়ে ওটাকে পাস করিয়ে দেয় অনেক, মানে মানে অসাধু লোক, মানে আর যাদের। আবার আসবে, আমার ইন্সপেকশনটা খুব ভালো লাগছে। আর এটা তো যখন আমরা ইন্সপেক্টর আসলো তখন বুঝলাম, কারণ আমি সিভিলের লোক যেহেতু ইনচার্জ হিসাবে ছিলাম, তখন এক্সপার্টরা আসার পরে বলার পরে বুঝতে পারলাম এটা নিয়ে আমরা এখন চালাচালি করছি, মেল আর আদান প্রদান করছি। এটা যদি তারা ফাঁকি দিয়ে যাইতো টাকা আমি খেয়ে, সেটাই তাহলে তো বলছি, ম্যাক্সিমাম এই যে ইন্সপেক্টর এসছে তারা খুব ভালো লোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় জানো তো, এখানে এটা এটা বাইপাস হয়ে যায়, মানে মানে টেবিলের তলা দিয়ে টাকা দিয়ে বাইপাস হয়ে যায় অনেক জায়গায়। আসলে আমি বাইরে থাকার কারণে এটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স, একটা ফুল প্রজেক্ট। এটা 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 থার্ম্যাক্স হলো আমার যে কোম্পানি, আমার কোম্পানির থেকে হাঁটা হাঁটা দূরত্বে থার্ম্যাক্স, ঠিক আছে, আমার যে এখন কোম্পানি, সেখান থেকে হাঁটা দূরত্ব হলো থার্ম্যাক্স, ঠিক আছে। তো থার্ম্যাক্সের যে এটা আছে, মানে থার্ম্যাক্স অনেক মানে অনেক অনেক দেশেই দেখি পাঠায় ওরা, অনেক দেশই ওরা করে, কিন্তু এইটা যে থার্ম্যাক্স, এই যে এরা যে পাঠায়নি, এটা যদি ওরা না জেনে পাঠায় আলাদা ব্যাপার, এটা যদি জেনে ভুল করে এদের ইমিডিয়েটলি ব্যান করে দেওয়া উচিত, ইমিডিয়েট। হ্যাঁ, অলরেডি লেটার চলে গেছে, এটা নিয়ে অনেক তারা ফাইন কাটবে, তাদের ফাইন করা হবে। দেশ দেখা উচিত না এখানে, কোন দেশ কোন জাতি কোন ধর্ম কিচ্ছু দেখা উচিত না এখানে, এখানে একবারে একবারে স্ট্রিক্টলি ব্যান করা উচিত, এখানে স্ট্রিক্টলি ব্যান করা উচিত। সে দেশের সাথে যদি তার সম্পর্ক খারাপ হয় হবে, কোনো এসে যায় না, যেটা খারাপ সেখানে স্ট্রিক্টলি, যেখানে হাজার হাজার মানুষের জীবনের দরকার, সে স্ট্রিক্টলি পরীক্ষা দিলে তো এদের মাধ্যমে। হ্যালো, যেটা আমাদের আজকে ভারত করতে পারিনি, যেটা আমাদের ভোপাল গ্যাস ডিজাস্টার হলো, ভোপাল গ্যাস ডিজাস্টার, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো খুব ভালো করে, ভোপাল গ্যাস ডিজাস্টার নিয়ে। ভোপাল গ্যাস ডিজাস্টার যেটা হলো, সেটা ভারত আজকে কিছু করতে পারেনি, তাই জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য আজকে করছে সেটা, এবং যে অপরাধী সে ভারত ছেড়ে পালিয়ে গেছে সেই দিনই, এতটাই আমাদের অকর্মণ্য যে পারলো না, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে। কি বলবে তুমি সেটা? এটা এখানে গভর্নমেন্টের নিজেদের একটা থাকা উচিত, এটা প্রত্যেকটা, মানে করাপশন এতটাই বেশি, এবং তারা, এবং যে লোকটা তার কোনো বিচার হলো না, লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়ে চলে গেল, তার কোনো বিচার হলো না। দাদা এই যে শুরুতে যে মোরাল রিজনের কথা বললেন, সাথে আপনি একটা বলছিলেন হোয়াই শুড ফলো সেফটি, এটার পরে আপনি আমাদেরকে জিডিপি দিয়ে বোঝালেন, তারপরে বললেন যে অর্গানাইজেশনের ওই যে মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদেরকে ভিজিটর, ওয়ার্কার, স্টাফ, সাপ্লায়ার, হুয়েভার আছে, তাদের জন্য আমাদের প্রপার্টি এবং লাইফের নিরাপত্তা, ইভিন পাবলিক ওটা আমি অ্যাড করিনি,
মানে ইভেন পাবলিক ফর বিগার ডিজিজ, যেসব মানে পাবলিকও, তোমার পাবলিক হু মে অ্যাফেক্টেড বাই হিজ অ্যাক্টিভিটি অর হার অ্যাক্টিভিটি। তোমার একটা গ্যাস লিক হলে পাবলিকও হতে পারে, সবাই Yes, who may affected. It's a nice sentence. who may affected, Who may affected. it is a who may affected by his or her activity, মানে who may affected যে কোনো, এটা আমরা আসলে এটা আসলে কনস্ট্রাকশন সাইটের খুব একটা বাইরে কিছু হয় না। আমি এটা যদি এটা ওভারঅল বলি, আমি ওভারঅল যদি তোমাকে বলি, এটা who may affected by his or her activity, it may be public, it may be anyone. Right. তো ইভিন তুমি একটা কারণ এটা তুমি এই শুনবে, আমাদের অনেক উঁচু উঁচু এ থাকে না, বয়লার বা এই চিমনি থাকে না, ওর মাথায় একটা দেখবে অ্যাভিয়েশন ব্লিঙ্কার থাকে, অ্যাভিয়েশন ব্লিঙ্কার থাকে। কেন বলো তো? যদি প্লেন খুব নিচু দিয়ে ওড়ে, যদি বয়লার বা চিমনিতে ধাক্কা মেরে যায়, মানে বুঝতে পারছো, যে কেউ এফেক্টেড হতে পারে। ওই জন্য ওখানে কি লাগতে হয়? অ্যাভিয়েশন ব্লিঙ্কার, ওকে বলে অ্যাভিয়েশন ব্লিঙ্কার। মানে যখন প্লেন যায় ওরা দেখতে পায় যে এখানে কোনো একটা আলো আছে, মানে এটার কোনো একটা মানে বয়লার চিমনি বা এখানে একটা কিছু, এই জন্য এটাকে বলে অ্যাভিয়েশন ব্লিঙ্কার। তাহলে তো যদি সৃজনশীল সেরকম প্রশ্ন আসে, যেরকম সিনারিওতে দিতেও পারে কখনো বা এরকম একটা প্রশ্ন আসে, তখন আমরা বলতে পারবো যে এখানে এটা ছিল না, এভিয়েশন ব্লিঙ্কার ছিল না। অ্যাভিয়েশন ব্লিঙ্কার থাকে, এরকম থাকে, এটার জন্য এরকম। মানে ব্যাপারটা কি হয়, তোমাদের একটা ছবি এটা বোঝাই আমি, সময় আছে কারণ আজকে তো এরপরে আমার কেউ নেবে না। সেটা আমি তোমাদের বলছি, কখনো দুর্নীতি, আমি কখনো যারা দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবে না, সেটা তোমার যে দেশই হোক, যে কান্ট্রি হোক, যেই হোক, কখনো দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবে না। কেন বলো তো? তাতে কিন্তু অনেকগুলো মানুষের কিন্তু মৃত্যু ঘটতে পারে। আর যদি সে বয়লারটা অ্যাকসেপ্ট করতো টাকা খেয়ে, তাহলে কি হতো? তাহলে বয়লার থেকে অনেকটা মানুষের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো তো। সেটা হলো ব্যাপার। দুর্নীতির বিরুদ্ধে কখনো আপোষ করবেন না। এরকম থাকে ব্লিঙ্কার, এরা ব্লিঙ্ক করে, বুঝতে পারছো? এরকম ব্লিঙ্ক করে, অ্যাভিয়েশন ব্লিঙ্কার। এখানে যেমন প্লেন যায়, আমাদের উপর থেকে যেমন প্লেন যায়, এরকম ধর একটা প্লেন যাচ্ছে, সে প্লেন সরি চিমনিগুলোতে এতটুকু হাইট হয়? হ্যাঁ, প্লেন ধরো অনেক নিচু দিয়ে না উঠছে কোনো সময়, ধরো এয়ারপোর্টের কাছে তোমার পাওয়ার প্ল্যান্ট হতে পারে না, এয়ারপোর্টের কাছে তোমার কোনো পাওয়ার প্ল্যান্ট, এয়ারপোর্টের কাছে ধরো তোমার কোনো চিমনি আছে, এরকম এয়ারপোর্টের কাছে, তখন কি হয়? ও দেখতে পায় যে তোমার এখানে ব্লিঙ্কারটা থাকে, আর নাহলে রাত্রিবেলা কি হবে, সে দেখতে পাবে না, ধ্যাক করে এসে ধাক্কা মেরে দিয়ে পড়ে যাবে, বিশাল বড় এক দুর্ঘটনা। দাদা এভিয়েশন ব্লিঙ্কারের বসানোর হচ্ছে মিনিমাম হাইট কতটুকু হতে পারে? এখন স্ট্যান্ডার্ড আছে? এটার কোনো স্ট্যান্ডার্ড আমি এরকম পাইনি, কিন্তু মানে কোনো কান্ট্রি ওয়াইজ আমি স্ট্যান্ডার্ড পাইনি, কিন্তু আমি দেখেছি ওরা মোটামুটি একটা বলছি, আমি তোমাকে বলছি স্ট্যান্ডার্ড আমি দেখিনি এভিয়েশন ব্লিঙ্কারের, এটা আছে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই মুহূর্তে আমি ঠিক তোমাকে বলতে পারছি না, আমি তোমাকে বলবো এভিয়েশন ব্লিঙ্কারের স্ট্যান্ডার্ড। বাংলাদেশে এটা হচ্ছে 160 ফুটের উপরে গেলে এভিয়েশন ব্লিঙ্কার বসাতে হয় আর না কি। এটা না, আমি ইন্টারন্যাশনাল রুলটা জানি না, আমি কান্ট্রি ওয়াইজ বলছি না, না আমি বাংলাদেশেরটা শেয়ার করলাম আর কি আপনার সাথে। আমি ওইটাই বলছি যে আমি এই জন্য বলছি না, কারণ ওখানে অনেক ওখানে অনেকে বাইরে কাজ করে, তাই জন্য বলছি ইন্টারন্যাশনাল রুলটা আমাকে দেখতে হবে। ইট ইজ 160 ফিট, রাইট? হ্যাঁ এটা 160 ফিট, ওভার 160 ফিট হলে এভিয়েশন ব্লিঙ্কার বসাতে হবে, দেবীচক আইন। এটা হলো বাংলাদেশের আইন, আমি বাইরে হয়তো ওটার হয়তো হাইট আরো বেশি, ঠিক আছে। হোয়াটএভার দ্যাট ইজ, আমরা উই ক্যান কালেক্ট নেক্সট টাইম। আচ্ছা, ইন্টারন্যাশনাল যেটা হাইট আছে, ঠিক আছে, 200 ফিট, 200 ফিট অর টলার। উই আর মোর সেফ জোন। সেটাই বলছি আমি, তো এই জন্যই তোমাকে বললাম না, আমি ইন্টারন্যাশনালটা দেখি, তোমাকে আমি বাংলাদেশটা শুরু বলছি না, ইন্টারন্যাশনাল যে রুল আছে, আমাদের সিঙ্গাপুরে ক্লাস করছে অনেকে, এই জন্য বলি 200 ফিট অর টলার। মানে তুমি যদি মানে তোমার যেটা ম্যাক্সিমাম লিমিট, তোমার যদি সেফটিটা তার থেকে ইন্টারন্যাশনাল থেকে তোমারটা বেটার হয়, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। ব্যাপারটা বুঝতে পারছো? তোমার যদি রুলটা ইন্টারন্যাশনালের থেকে বেটার হয়, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। মানে তোমার যদি এটা আবার 250 ফিট হতো, তাহলে কিন্তু সেটা ব্যাড প্র্যাকটিস। ব্যাপারটা বুঝতে পারছো? এভিয়েশন ব্লিঙ্কার ব্যাপারটা এটা হলো ব্যাপার। তারপর থার্ম্যাক্স কি হলো? থার্ম্যাক্সের কি হলো? থার্মেক্সের ওরা যে থার্মেক্সের জন্য আমাদেরকে 11টা পয়েন্ট দিয়ে গেল আমাদের সাপ্লায়ার, বাংলাদেশি যাদের মধ্যে আমরা যাদের মাধ্যমে নিলাম, তাদের ইঞ্জিনিয়ার ছিল, তারা একটা রিপোর্ট দিল, সেটাকে আমি আবার ওটাকে 11টা পয়েন্ট ছিল, সে 11টা পয়েন্ট রেজ করে আমরা থার্মেক্সের কাছে লেটার পাঠালাম, তারা বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে ঠিক করে দিবে বলছে। আচ্ছা, ওটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না মানে কোনোভাবে এই করেছে? মিস আউট
মিস আউট, মিস আউট মানে দিতে ভুলে গেছে। দিতে ভুলে গেছে তড়িঘড়ি করে। 2020 জানুয়ারির দিকে এটার শিপমেন্ট হয়, তারপরে আমার চট্টগ্রাম 3 মাস পরে থাকে, আমার এখানে 2 মাস পরে থাকে, তারপরে ইনস্টল হয় এরকম। আচ্ছা ওই জন্য হয়েছে, আচ্ছা সেটা বুঝলাম। তো যাই হোক এগুলো হলো খুব ইম্পর্টেন্ট যেটা বললাম যে আচ্ছা এরপরে আমরা পড়বো হলো নেক্সট দিন থেকে ফিনান্সিয়াল রিজন, ইনশিওর্ড ফিনান্সিয়াল রিজন, লিগাল রিজন। এরপর আমি স্পিড টানবো, আমি কোনো এরপরেই বেশি পড়াবো না, কারণ আবার আমাকে এই জিনিসটা আবার আমাকে দুটো ক্লাস ধরে টানতে হবে, আমিও জানি আরো স্টুডেন্ট হবে। দেখতেই পাচ্ছ স্টুডেন্টের সংখ্যা তোমার কত, 29 জন। হ্যাঁ আরো ঢুকবে পরের বার, বলে আরো ঢুকবে এখন আমাদের। আচ্ছা এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো, কিভাবে আরো কিভাবে কি কোশ্চেন আছে বলো। কোশ্চেনের চাইতে এক্সকিউজ মি হুম দাদা, এক্সকিউজ মি, আমি দীপু বলছিলাম যে এই যে ডিসকাস করলেন যে স্ট্যাক অথবা চিমনি লিঙ্কটা, আমার মনে হয় শুধু এটাতে না, ইভেন যে বড় বড় টাওয়ার কেন না দেওয়া না হয়েছে। না, আমি আমি চিমনির কথা বলছি না, আমি বলছি যে কোনো উঁচু 200 ফুট উঁচু কোনো এতেই হলে সেটাকেই আমাকে বলছে অ্যাভিয়েশন ব্লিঙ্কার। টাওয়ার জি জি, কেনেও থাকে থ্যাংক ইউ। অ্যাভিয়েশন ব্লিঙ্কার। জি জি, রাইট, থ্যাংক ইউ। আমি চিমনির কথা আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বললাম। জি জি, রাইট, জি, এগুলো গট ইট। ওয়াইফাই টাওয়ার বা এমনি টাওয়ার যা আছে সব। দেখুন উঁচু স্ট্রাকচার, 200 ফুট উঁচু স্ট্রাকচার, এটা কি চিমনিতে লাগবে আর টাওয়ারে এসে মারবে না, এটা কি হতে পারে? যে কোনো উঁচু স্ট্রাকচার, আমি সেটাই বলছি, স্ট্রাকচার এটা জেনারেল স্ট্রাকচার। বলো এবার কি কোশ্চেন আছে বলো, যার কি কিভাবে কোশ্চেনের চাইতে আমরা যেগুলো শিখলাম সেটার যদি একটু সামারি করি। স্বাস্থ্য কি? যদি আমরা বলি যে সুস্থ অবস্থা, কোনো অসুখ ছাড়া যে দেহটা, সেটাই তো স্বাস্থ্য। সেটাই স্বাস্থ্য, এক কথা, খুব সুন্দর কোশ্চেন, সুন্দর উত্তর দিয়েছো। দেহটা এবং মন। ইয়েস, আরেকটা কথা বললেন আমাদেরকে, বুঝলাম। মন আর মস্তিষ্ক এই দুটো আমাদের সবকিছু কন্ট্রোল করে। আমাদের কন্ট্রোল করছে কি? তোমার মস্তিষ্ক কন্ট্রোল করছে, আর মন আমাদের কন্ট্রোল করছে। উই আর কন্ট্রোল বাই আওয়ার মাইন্ড। তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে দ্রুততম বস্তু কি? কি? আমার মন। কেন বলো তো? আমি যদি চোখে এখানে তাকাই, তুমি এখানে, তুমি চোখে এখানে তুমি বন্ধ করো, তুমি এখানে মঙ্গলে চলে যেতে পারবে, বৃহস্পতিতে চলে যেতে আরে পারবে। কবি তো এমনি বলে নাই, মন যে কি জানি কথা বলে কি একটা আছে না? না ওটা তো কবির ভাবনা, আমি বলছি, আমি ওই কথা বলছি না। মন হলো একটা ফাস্টেস্ট থিং ইন আওয়ার ওয়ার্ল্ড, মানে এটা আমি এই কথা বলছি যে দ্যাট ইজ কন্ট্রোল বাই আওয়ার মাইন্ড। আমার যদি বডি কন্ট্রোল বাই মাইন্ড এন্ড ব্রেন, আপনি এটা বলছেন? ইয়েস, আমাদের যদি বডি, জাহাঙ্গীর ভাই আপনার যদি যদি আপনি মনে করেন যে জাহাঙ্গীর ভাই আমাদের আমাদের যে মন, আমাদের যে এই যে অ্যাড্রিনালিন হরমোন সিক্রিয়েশন হয় যখন রেগে যায়, উত্তেজিত, অ্যাড্রিনালিন আমাদের হরমোন সিক্রিয়েশন হয় না, অ্যাড্রিনালিন হরমোন, যখন রেগে যায় উত্তেজিত হয়ে যায়, মারবো আজকে তোকে, এই করবো, অ্যাড্রিনালিন। কেন? এটা হলো, এটা কে করাচ্ছে? ব্রেন করাচ্ছে, নয় বডি করাচ্ছে। ইভেন আমরা যে চোখে দেখছি, আমরা কিন্তু চোখে দেখছি না, আমরা ব্রেন দিয়ে দেখছি। এটা আরেকটা পয়েন্ট দিলেন আমাদেরকে, হাই নয়েসে আমাদের হরমোন লস হয়। হ্যাঁ এটা দেখো, নয়েজের দুটো এফেক্ট হয়, একটা হলো অডিমেট্রি এফেক্ট, একটা হলো নন অডিমেট্রি এফেক্ট। অডিমেট্রি এফেক্ট যেটা আছে, নয়েজ ইনডিউস হিয়ারিং লস হয়, এ হয়। যেটা নন অডিটরি এফেক্ট, যেটা মানে যেটা হলো মানে এটা মানে কান ছাড়া শরীরের যে অন্য অংশগুলো, প্রথমে হার্টের প্রবলেম হয়, প্রচুর হার্টের প্রবলেম হয় লোকের, জানি না। তারপরে তোমার রাতের ঘুম চলে যাবে, স্লিপ ডিসঅর্ডার, ফ্যাটিগ হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ভাবিই না, আমরা শুধু ওই কানে এটা ভাবি। মানে একটু আবার রিপিট করেন। আমরা শুধু কানেরটাই ভাবি, কিন্তু আমাদের আরো কি কি, যেমন আমাদের হার্টের শরীরের কি হয়, আমাদের হার্টের প্রবলেম হয়, আমাদের আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের হাই ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাদের ফ্যাটিগ হয়, আমাদের স্লিপ ডিসঅর্ডার হয়। এগুলো হলো কি, মানে আমরা শোনার বাইরে যেগুলো আছে, এগুলো হলো আমার কান, মানে একটা মানে কানে একটা কি, কানে তোমার মানে কানে তুমি বধির হয়ে যাও, এগুলো ছাড়াও শরীরের যে অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বা মানে এর যে অন্য যে আমাদের শারীরিক যেটা আমাদের হয়, সেগুলো হলো এগুলো। যখন রিস্ক অ্যাসেসমেন্ট করব তখন নয়েজের সময় আজকের এই পয়েন্টগুলো লিখতে পারবে। হ্যাঁ এগুলো দেখো। পড়লাম ওয়েলফেয়ারে, পড়লাম ড্রিঙ্কিং ওয়াটার, অ্যাকোমোডেশন, টয়লেট, চেঞ্জিং রুম। সিনারিও থেকে কোশ্চেন আসবে যে whether they are providing your enough welfare facility, ঠিক আছে? এখানে ওই বলি তোমার ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে না, চেঞ্জিং রুম দিচ্ছে না, তোমাকে আইজি2 তেও লেখা যায় তোমাকে দিচ্ছে না, কি বলে, ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে না, চেঞ্জিং রুম দিচ্ছে না, ইভিন ইভিন প্রেয়ার রুম ইজ কামস আন্ডার ওয়েলফেয়ার। এটা কিন্তু অনেকেই জানে না। আমরা কিন্তু এতে কি বল, আমরা যখন ভেড়ামারা সাইটে আমি ছিলাম প্রজেক্ট, আমরা কিন্তু প্রেয়ার রুম বানিয়ে দিয়েছিলাম সবাইকে,
অনেকে নামাজ পড়তো, তাদের জন্য আমরা প্যারাডিম বানিয়ে দিয়েছিলাম। এভরিওয়্যার, আমার আমার এই জীবনে 25 বছরের সব জায়গাতেই ছিল এটা 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 লেখা নেই এখানে, কিন্তু এটাও কিন্তু ওয়েলফেয়ার ফ্যাসিলিটির মধ্যে পড়ে। এছাড়া তো ক্যান্টিন আছে, তোমার তোমার হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি, অল কামস আন্ডার দ্য ওয়েলফেয়ার। ওকে, এটা আচ্ছা। সবচেয়ে ওটা হলো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আর অকুপেশনাল অ্যাক্সিডেন্টের কিন্তু ফারাক আছে। অকুপেশন কিন্তু মানে হোয়েন এভার ইউ আর গোয়িং ফর ওয়ার্ক আর ইউ আর গেটিং ওয়েজেস অর উইদাউট গেটিং ওয়েজেস, ইউ আর ডুইং সামথিং আন্ডার সামওয়ান, মানে তুমি কারোর আন্ডারে কোনো কাজ করছো। এটা কিন্তু অনেক সময় ওয়েজেস উইদাউট ওয়েজেসও হয়, অনেকে কিন্তু পয়সাও নেয় না, মানে যারা আছে না ভলেন্টিয়ারি কাজ করে, মানে এটা হলো অকুপেশন। ভলেন্টারি তো অনেক কাজ করে, অনেকে ভলেন্টারি যারা কাজ করে, ভলেন্টিয়ার হয় না যে ফ্রিতে কাজ করছে, তার মানে এখন তো সারা বিশ্বে ভলেন্টিয়ারি কাজে বহু আছে। তাতে এটাও ইটস কাম আন্ডার অকুপেশন। ইট মিনস when your health and safety is violated in your workplace, that is a violation of the occupational health and safety। মানে সেফটি ভায়োলেশন মানে কি? দুর্ঘটনায় পড়া হলো সেফটি ভায়োলেশন, দুর্ঘটনায় মুক্তি মানে সেফটি নন ভায়োলেশন। মানে ইট ইজ নট ইউর সেফটি ইজ ভায়োলেটেড মিন যখন তুমি দুর্ঘটনায় পড়ছো, সেফটি যখন ভায়োলেশন হচ্ছে না, যখন দুর্ঘটনা পড়ছো না। মোরাল মানে কি? মোরাল যেটা নিয়ে আমি বললাম, মোরাল মানে কি, যে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে একটা মানুষ যখন তোমার কাছে কাজ করতে আসছে তার সেফটিটা এনশিওর করা। কারণ তার যদি কিছু হয়, তার শুধু সে নয়, তার ফ্যামিলির লোক, তার বন্ধু, তার কোয়ার্কার, সবাই তাতে এফেক্টেড হবে। ক্লিয়ার? চলো মোরাল। এরপরে পড়লাম নিয়ার মিস। Near miss is a thing that has a potential to cause any injury, any property damage, but it does not result in injury or property damage। মানে যার ক্ষমতা আছে কিন্তু বাস্তবে সেটা রেজাল্ট হচ্ছে না, মানে কি সেটা কিন্তু বাস্তবে সেটা এখানে শব্দটা যদি আমরা কখনো ভুলে যাই টোটাল করতে, ইট ডাজ নট হ্যাপেন, এই শব্দটাও দিলেও হবে না। ইট ডাজ নট হ্যাপেন ইন দ্য রিয়েল, নট বাই অর ইট ইজ নট রেজাল্ট ইন দ্য, একই কথা। ইট ডাজ নট হ্যাপেন ইন দ্য, দ্যাট ইজ দ্য নিয়ার মিস। বা অনেকে কি বলে, এটা ডাজ নট লস এন্ড লাইফ প্রপার্টিজ কিছু লিখতে পারে। বাংলায় আমরা দুটো কথা বলি, ক্লোজ কল ইংরেজিতে বলি, হিন্দিতে বলি বাল বাল বাজ গয়ে। বাল বাল বাজ গয়ে মতলব এক চুলের জন্য বেঁচে যাওয়া। বাংলাতে জি জি, বাল বাল বাজ গয়ে, এক চুলের জন্য বেঁচে যাওয়া, ঠিক আছে? দাদা আমি কিন্তু পাঞ্জাবি এবং হিন্দিতে বলতে পারি খুব ভালো। আচ্ছা, ইন্ডিয়ান ক্লাস করলে আপনার অসুবিধা হবে না জাহাঙ্গীর বাবু। ইন্ডিয়ান ক্লাস আমি ভাবছি ইংরাজি হিন্দি দুটোই নেবো। অনেকে আবার আফ্রিকার ব্যাচটা ঢোকালাম, অনেকে বললো অনেক ভাই আমাকে ছাড়ো, আফ্রিকান স্টুডেন্টদের পড়ানো বহুত মুশকিল। সিঙ্গাপুরে আমার বস ছিল হলো পাঞ্জাবি। না না, হিন্দি বাংলা কাছাকাছি ভাষা, অসুবিধা। হিন্দি বাংলা উর্দু তিনটেই কাছাকাছি ভাষা, অসুবিধা হবে না তিনটে ভাষা বুঝতে। কিন্তু আফ্রিকান যে ভাষা, আফ্রিকানদের ইংরাজিটা এতটাই অদ্ভুত টাইপের, মানে মানে আমি ওদের ছোট করছি না, ওদের অ্যাকসেন্টটা আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল হয়ে যায়। মানে মাঝে মাঝে কিছু আফ্রিকান আমার ক্লাস আছে, কি করে ওদের সাথে মানে কমিউনিকেট করবো আমি বুঝতে পারি না। তো ওদেরকে উচিত যে ওদেরও ট্রেনার পড়ানো, মানে ওরা তাহলে ভালো বুঝবে। মানে আমি ওদের জন্যই ভালোর জন্য বুঝবো না, আমি যদি পড়াই হয়তো ওরা ভালো বুঝতে পারবে না অত ভালো। দাদা এই যে আজকে যে 5-7টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, শিখলাম, এখন আমাদেরকে একটু মার পেঁচে ফেলে, যেরকম আমরা যখন সিনারিগুলো ধরার জন্য, আচ্ছা হালকা একটা সিনারিও আপনি বর্ণনা করে আমি একটা সিনারিও বর্ণনা করছি, যে আমি বাংলায় করবো না ইংরেজিতে করবো? যেভাবেই করেন সেখান থেকে আমরা ইংলিশে করছি, ঠিক আছে? So you are a safety officer. You are appointed in a transformer manufacturing factory. You are appointed in a transformer manufacturing factory in a Bangladesh, and your factory is one of the leading factory in the Bangladesh. আচ্ছা, আমি নেক্সট দিন না সিনারিওটা আমি লিখে আনবো, আমি ছোট ছোট সিনারিও বানিয়ে লিখে আনবো আমি। হ্যাঁ, যখন আমরা যতটুকু পড়বো তার উপরে যদি একটা সিনারিও বানাই দেন, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমি সেটা ছোট নেক্সট দিন থেকে লিখে আনবো সিনারিও, ঠিক আছে? ভালো বুঝছি তো বাংলা আমি ছোট করেই বলছি আজকে, আমি নেক্সট দিন থেকে লিখে আনবো বাংলাদেশ। ওকে, সরি। You see that your employer, your worker is working without any PPEs, and you ask the worker why you are working without any PPEs. The worker says you that employee, no PPEs given to us. Okay, you also ask to the manager, the why you have not given to the PP to the worker. They say that they are the contractor worker
it is the responsibility of the contractor to give the PPE. They are working in our premises, but it is the responsibility of the contractor to give them the PPE. So we are not responsible for that. And next day, in a safety meeting, you are opening the safety meeting as a safety officer of that company, newly appointed safety officer of the company, in front of managing director. What moral argument you will do in your opening meeting for that scenario? বাংলায় বলছি, তুমি একটা সেফটি কোম্পানি, ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বাংলাদেশের খুব উঁচু মানে, সেখানে তুমি সেফটি অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছো। তুমি প্রথম দিনে সেফটি ফ্যাক্টরি ভিজিটে গেল, তুমি দেখলে কিছু লোক পিপিই ছাড়া কাজ করছে, গ্রাইন্ডিং অ্যাক্টিভিটি করছে কোনো পিপিই ছাড়া। তারা, তুমি জিজ্ঞেস করলে তোমরা গ্রাইন্ডিং করছো কেন, কোনো পিপিই কোড তোমরা পড়োনি? তখন বললো যে আমাদের কোনো পিপিই দেওয়া হয়নি। তখন তুমি প্রোডাকশন ম্যানেজারের সাথে কথা বললে, প্রোডাকশন ম্যানেজার তোমাকে বললো তারা কন্ট্রাক্টর অ্যাক্টিভিটি, এখানে এই কাজটা আমরা কন্ট্রাক্টে দিয়েছি, তাই জন্য এটা কন্ট্রাক্টরের উচিত পিপিইটা দেওয়া, সেটা আমাদের রেসপন্সিবিলিটি না। আমাদের লোকদের আমরা পিপিই দেবো, কন্ট্রাক্টরের লোককে কন্ট্রাক্টর পিপিই দেবে, এটা আমাদের কোনো রেসপন্সিবিলিটি না, সেটা দেখো। পরের দিন তুমি সকালবেলা ম্যানেজিং ডিরেক্টরের সাথে তুমি সেফটি মিটিং এ বসছো, তুমি কি সাইট ভিজিট করে এলে, তুমি কি মোরাল আর্গুমেন্ট করবে? বলবো? বলুন। মরাল আর্গুমেন্টই আমি ওটা দিয়ে শুরু করবো যে এটা মেইনলি মূল কন্ট্রাক্টরের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা। তো এখানে সাব কন্ট্রাক্টর হোক আর মেইন লোকের হোক, এটা সেফটি যত পিপিই দেওয়ার এটা ছিল যে মেইন কন্ট্রাক্টর, এটা হলো আমার মূল আর্গুমেন্ট। এটা মোরাল হিসাবে আর্গুমেন্টটা করতে হবে আপনাকে। এটা তো বলে দিন মোরাল আর্গুমেন্ট কে বলতে পারবে এখানে? মোরাল আর্গুমেন্ট এটা হলো না। আচ্ছা, মোরাল আর্গুমেন্টের ক্ষেত্রে দাদা, যদি কোনো ইনসিডেন্ট হ্যাপেন্স ইন মাই প্রিমিসেস, দ্যাট ইজ মাই ইনসিডেন্ট and actually I am the responsible for this mishappening. এখানে তোমাকে বলতে হবে, আমি প্রথমে ইংরেজিতে বলি তারপর বাংলা করছি আমি, ঠিক আছে? যে in a meeting I will start as that you see that there are many accidents are happen every day in our world, and you will give the data that almost there is a 2.78 million people dies every day because of the accident. And whenever any person is coming to our premises, whether is visitor, contractor, employee, it is our responsibility to ensure the health and safety of the person. If we will not ensure the health and safety of the person, whoever entering in our premises or who may affect by the activity of our organization, then it will not only hamper the victim of the accident, it will but also hamper his family, his friend, his co-worker. And if any accident happens in our factory and other workers observe that accident or will observe the accident, then it will also hamper, it also affect the worker, and their moral will be highly damaged, and also our productivity will be highly damaged. So maybe they are the contractor worker working on our premises, but it is our responsibility to ensure the health and safety of the contractor worker. So it is our responsibility to make them safe, and we should ensure that health and safety will not be hampered. Clear? কি বললাম আমি প্রথমে কিভাবে মিটিং এ শুরু করব? আমি বলবো যে দেখুন, আমরা জানি যে এটা তুমি বলবে যে আমরা জানি যে দেখতে পাচ্ছি যে 2.7 মিলিয়ন প্রতি বছর ডাই হচ্ছে। আমরা যদি আমাদের সেফটিটা এনশিওর না করি, তাহলে আমরাও কিন্তু এই 2.78 মিলিয়নের মধ্যে আমরাও করতে পারি। এবং আমাদের যদি অর্গানাইজেশনে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে শুধু আমাদের সেই অ্যাক্সিডেন্টের ভিকটিমই হবে না, তার ফ্যামিলি, তার বন্ধু, তার কোয়ার্কার সবাই কিন্তু তার দ্বারা এফেক্টেড হবে। এবং কোনো আমাদের অর্গানাইজেশনে যদি কন্ট্রাক্টরেরও কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা যদি আমাদের কোনো ওয়ার্কার বা তার আশেপাশের লোকজন দেখে, তাহলে তারাও কিন্তু মেন্টালি প্রচন্ডভাবে তারা আঘাতপ্রাপ্ত হবে, এবং ওভারঅল আমাদের কোম্পানির কিন্তু যেটা প্রোডাক্টিভিটি বা উৎপাদকতা ক্ষমতা, সেটা কিন্তু প্রচন্ডভাবে কমে যাবে। উৎপাদকতা ক্ষমতাটা কিন্তু প্রচন্ডভাবে কমে যাবে, এবং এটা কিন্তু আমাদের কোম্পানির পক্ষে খুবই ক্ষতিকারক। ক্লিয়ার? কিভাবে আমি আর্গুমেন্টটা করব মোরাল রিজন দিয়ে? তার মানে হচ্ছে আমরা এই উত্তরগুলো দেওয়ার সময় আগে এখানে যে কিছু ডাটা আছে সেগুলো উপস্থাপন করে উভয় পক্ষের ক্ষতিগুলো করে আমাকে সিনারিওর সাথে সেটাকে মেলাতে হবে।
এখানেই তো আমরা পারতাম না যদি আজকে এইভাবে না বলতাম। আমাদেরকে এইভাবে একটু হেল্প করতে হবে দাদা। এইভাবে আমি করবো, পড়াবো এভাবে করবো। এটি আমি গত ক্লাসে কিছু করেছিলাম তো এই জন্য ওটার চাইতে আজকের আলোচনা আরো মানে আনন্দদায়ক, এমনকি আরো সহজ হয়েছে। হ্যাঁ, যত দিন যায় মানুষের ক্রিয়েটিভিটি বাড়ে পড়ানো। আমি ছোটখাটো ভাবে তো ওই যে প্র্যাকটিস আগেও করা আছে, আমি নিজের টুল বক্স গুলো করি, প্রেজেন্টেশন করি, কিন্তু অনেক কিছু শর্টেজ আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আশা করি আমার বন্ধুরাও আজকের আলোচনা অনেক ভালো করবে। থ্যাংক ইউ জাহাঙ্গীর বাবু, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা এখানেই আমাদের মানে সেশনটা আমরা এন্ড করব। নেক্সট দিন আমরা কবে ক্লাস দিয়েছে, কোশ্চেন থাকলে করো, মানে সেশন এন্ড মানে আমার পড়ানোর সেশন, কোশ্চেন চলবে ততক্ষণ আমার কোশ্চেন। আর নেক্সট দিন কবে আছে আমাদের ক্লাস? ফ্রাইডে। ফ্রাইডে না, ঠিক আছে। তো এটা হলো আমাদের সেশন আজকের। এটা মানে পড়ানো মডেলের পর হবে না, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আবার করো, আমার কোনো অসুবিধা নেই, কোশ্চেন আমি নেবো। বলো। দাদা আমার একটা কোশ্চেন ছিল দাদা। হুম। আজকে যে বইটা থেকে পড়ানো হলো, এই বইটা কি আমরা পিডিএফ ফাইল হিসেবে পাবো? অনেকের ইয়ে, আমি মনে করি আমার বইটাই পেয়ে যাবে তোমরা কদিন বাদে। হ্যাঁ হ্যাঁ, তো পেলে মানে ভালো হতো। আর আমার বইটা আরো সুন্দর করে লেখা আছে এগুলো। ও আমি দিতে পারছি না, কি বললে করবো, পাঠাই আমি দিবে। দিতে পারছি না, কি করবো বলো। হ্যালো আচ্ছা দাদা। আচ্ছা, তাহলে হ্যালো বলো। দাদা, আমি একটু ছোট্ট করে একটু রিভাইজ করতে চাচ্ছিলাম, আমি যে জিনিসগুলো লিখছি জাস্ট কারেক্ট কিনা জাস্ট একটু ইনশিওর হবেন। নিশ্চয়ই। আমি যেটা হেলথ সম্পর্কে লিখছি সেটা হচ্ছে জাস্ট শর্টলি ভাবে লিখছি যে অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইল হেলথ, দিস মিন হেলথ। আর সেফটিটা লিখছি যে অ্যাবসেন্স অফ রিস্ক অফ সিরিয়াস পার্সোনাল ইনজুরি অনলি। দেন ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস Absence or absence is free from any injury and accident is a safety. ফ্রি ফ্রম এনি Absence ইনজুরি। of illness, এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো তুমি বইতে পেয়ে জিনিসটা বোঝো। আমি আবার বলছি, টোকার কোনো দরকার নেই। কি পয়েন্ট গুলো টোকে, মোরাল যেটা বললাম, এই কি পয়েন্ট গুলো টোকে না, কিভাবে আমি কোশ্চেনটা লিখতে হবে, হেলথ সেফটি কাকে বলে, এগুলো টোকার কোনো দরকার নেই, এগুলো তোমার প্রচুর জায়গায় পাবে। বাংলায় লিখে নিতে পারো নিজের মতো করে, বাংলায় তুমি লিখে নিতে পারো, ইংরাজিতে দরকার নেই। বাংলায় লিখে নাও নিজের মতো করে, বাংলায় লিখে, বাংলায় তো নেই। তুমি বাংলা বই বার করার খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, আমি বই বানাবো এবং বাংলাদেশে এটা আমরা বিক্রিও করবো, সেই বইটা ঠিক করেছি। বই মেলা কবে তোমাদের, নেক্সট বই মেলা? ফেব্রুয়ারিতে দাদা, ফেব্রুয়ারি। আমি ভাবছি ভাষা ফেব্রুয়ারি। সময় বার করবো বইটা। দাদা আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। বলো। যে কোনো সিনারিও থেকে কোশ্চেন যেটা যে মোরাল বের করা বা যেটাই আর কি, ওই আমরা কি পয়েন্ট তো মোটামুটি একই, আমাদের কি পয়েন্ট যদি জানা থাকে আমরা ওইরকম ভাবে সার্চ করে মিলাই লিখলেই তো মনে হয় ভালো হয়, নাকি আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটাই। প্রবলেম কি জানো, ক্লাস সবাই করে না, সবাই ভাবে স্টেজে গিয়ে মেকআপ দেবে। কি করবো আমি বলো, ক্লাস না করলে আমি কি করবো? পরীক্ষার আগে সব কান্নাকাটি করে। ও, দাদার এখানে এত পাস রেট বেশি দেখছো তোমরা, এর জন্য প্রচুর খাটতে হয় আমাকে, প্রচুর প্রচুর দিন বা দিবানা কাজ করতে হয়, নাহলে পাস রেট থাকে না। এনআইএসটি যাও, পাস রেট দেখো 18%, 10%। সেই জায়গাটাই এনেছি, তার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। সবাই মনে হয় চুপসে গেছে, আমরা মনে হয় লিভ নিতে পারি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। কোশ্চেন হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলো, কোশ্চেন আছে কোনো, বলো। আচ্ছা, আমি তোমাদের কোশ্চেন আছে, আমি তোমাদের কটা কোশ্চেন করি, তোমরা সেগুলো উত্তর দাও, মানে আমাদের ক্লাস সম্পর্কে। আমরা কি ক্লাসকে পিপিটি আকারে পড়াবো না এরকম বই আকারে পড়াবো? দাদা, পিপিটি আকারে পড়াইলে আমাদের মনে হয় ভালো হবে বেশি, আচ্ছা, কারণ ওই কপিটা আবার আমরা ক্লাস শেষে পেয়ে যাব। আচ্ছা, পিপিটি আকারে পড়াবো আমি, যদিও মানে ডেটা একই, হেরফের খুব একটা কিছু থাকবে না, একই রকম থাকবে।
ঠিক আছে পিপিটি প্যাটার্ন করো। আমার একটা রিকোয়েস্ট হলো যে আজকের মতো যাতে আমরা যেগুলি আপনি আমাদেরকে কাজ দিবেন তারপরে সুন্দর একটা সিনারিও নিজে করে দিয়ে তারপর আমি থেকে সিনারিওটা আগে আমাদের থেকে লিখে আনবো, আমি সাইড সিনারিওটা আগে থেকে লিখে রাখবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি স্মল স্মল সিনারিও আমি লিখে রাখবো, ঠিক আছে। দাদা আমরা যে ক্লাসটা করব হুম, তারপরে আপনি একটা সিনারিও আমাদের দিয়ে দিবেন, ওটার উপরে ভিত্তি করে প্রশ্ন করে পরের দিন আমরা আপনাকে সাবমিট করব প্রত্যেকটা সেশনে এভরিডে, ঠিক আছে প্রত্যেকটা ক্লাস। ঠিক আছে ঠিক আছে, আমি সিনারিও দিয়ে দেবো, ঠিক আছে। যদি আমাদের ভুলও হয় তাহলে আপনি আমাদের ধরা দিতে পারবেন যে এইভাবে ঠিক এইভাবে আছে, করো, ভেরি এইভাবে গুড। করলে ভালো। আমি এইটাই চাইছি, তোমাদের প্রস্তাবগুলো বলো, আমি নিশ্চয়ই সেগুলো করবো। ভালো মানে প্রস্তাব। দাদার উপর যদি চাপ পড়ে, দাদার তো আরো অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাও দেখে দিল, হ্যাঁ আমি করে দেবো, আমি করে দেবো, করে দেবো। সিনারিওটা ক্রিয়েটিং করে দিলে আমার মনে হয় আমরা অনেক হ্যাঁ আপনার এটা খুব ভালো লেগেছে, আমি এটা শুরু করবো। আমি নিশ্চয়ই, আমি চাই যে সবার কাছে ফিডব্যাক চাই, আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। কারণ দাদা আমরা এক একজনে এক এক থিঙ্কিং করে লিখবো, মোটামুটি যেটা কারেক্ট ওয়ে হয় সেটা আমরা ফলো করলাম সবাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমি বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, আমি তোমাদের বানিয়ে দেবো। শর্ট শর্ট সিনারিও দেবো, বেশি বড় দেবো না, শর্ট শর্ট সিনারিও, এটা তোমাদের আরো সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে কি বন্ধ রাখবো ক্লাস, বলো না কিছু আছে বলো। দাদা প্রথম দিন তো আপনি একটু রেস্ট আমার নেন। একটা কথা আছে হ্যাঁ দাদা, আপনার ভিডিও গুলো অনেকগুলো দেখা হয়েছে আর কি। এরকম ছোট ছোট করে ভিডিও দিলে মনে হয় যে আরো উপকার হয় আর কি, যদি পারেন আর কি দিয়েন। আমি বানাচ্ছি ভাই, আমি বললাম না আমার এখন অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট এসে গেছে, আমার জন্য আমার অনেক টাইম পাবে এখন। আমাকে ভাই 15 তারিখ অবধি তোমরা একটুখানি আমাকে রেহাই আজকে দাও, 15 তারিখ অবধি। করতেছি তো অনেক কিছু টানাটানিতে আপনার ক্লাসটা ভালো করে করতে পারি না, এই জন্য খারাপ লাগতেছে। তো আমি সেটাই বলছি, তোমরা 15 তারিখ অবধি খালি সময় দাও, 15 প্লিজ, 15 অবধি তোমাদের কাছ থেকে আমি একটু সময় চাইছি ভাই। 15 পর থেকে দাদা সমস্যা নাই, নো প্রবলেম। আপনি 15 তারিখ পর্যন্ত দরকার পড়লে আমাদের একটা মডিউল করেন, হ্যাঁ আস্তে আস্তে বুঝতে হবে, নো আমাকে প্রবলেম। সময় দাও, 15 পর থেকে তোমাদের সব আমি করবো, কারণ আমাকে একটুখানি সময় দাও, আমার ছেলেগুলোকে না একটু তৈরি করতে দেওয়া হবে। এরা আমার অনেকেই নতুন তো, এরা অনেকেই জানেন অনেক কিছু, একটুখানি এদের তৈরি করতে দাও আমাকে। ঠিক আছে, এদের তৈরি করে নিতে ঠিক দাও। আছে দাদা, তাহলে ভালো থাকবেন, গুড নাইট আজকের জন্য। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে ওকে দাদা, ভালো থাকবেন। গুড নাইট। ওকে এভরিওয়ান চলো, আসসালামু আলাইকুম, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওকে দাদা, ভালো থাকেন, আবার দেখা হচ্ছে। স্যার এন্ড করবো?